হাসপাতালে এক অসহায় মেয়ে জীবনের সাথে লড়াই করছিল। এক অপরিচিত ছেলে যা করল তা দেখে মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এই সত্য ঘটনাটি ঢাকার এক সরকারি হাসপাতালের, যেখানে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার জন্য আসে। আর কিছু মানুষ এমনও থাকে যারা চিকিৎসার পাশাপাশি জীবনের সাথেও লড়াই করতে থাকে। এই হাসপাতালেরই এক সাধারণ ওয়ার্ডে একটা বেডে শুয়েছিল ১৯ বছরের এক মেয়ে। নাম ছিল সুমনা। তার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। হাতে ড্রিপ লাগানো ছিল, শ্বাস চলছিল, কিন্তু চোখে কোনো আশা ছিল না। সে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকত, না কারো সাথে কথা বলতো, না কিছু জিজ্ঞেস করত। ডাক্তাররা বলতো যে তার রিপোর্ট প্রায় স্বাভাবিক, কোনো বড় অসুখ নেই। কিন্তু যে অসুখ তার ভেতরে ছিল তার চিকিৎসা ওষুধ দিয়ে সম্ভব ছিল না। সুমনা এই হাসপাতালে একা ছিল, না কোনো মা, না কোনো বাবা, না কোনো ভাই বোন। নার্সরা যখনই তার বেড নম্বর ধরে ডাকত, তাকে লাওয়ারিশ কেস বলে ডাকত। এই শব্দটা তার কানে বিঁধত, কিন্তু এখন তার প্রতিবাদ করার শক্তিও অবশিষ্ট ছিল না। দিনের বেলা ওয়ার্ডে হইচই থাকত, রোগীদের আওয়াজ, মেশিনের শব্দ, নার্সদের ছোটাছুটি। কিন্তু রাত হতেই সব শান্ত হয়ে যেত। আর তখনই সুমনার অস্থিরতা বেড়ে যেত। রাতের নিস্তব্ধতায় সে নিজের শ্বাসের শব্দ শুনতে পেত, আর সাথে তার স্মৃতির আওয়াজও। অনেক সময় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত, কিন্তু সে কাঁদত না, শুধু চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ত। ৪ মাস আগে পর্যন্ত তার জীবন একদম আলাদা ছিল। তখন সে এভাবে কোনো বেডে পড়েছিল না, বরং কলেজে যেত, বই হাতে নিত, নিজের মায়ের স্বপ্নগুলো বাঁচার চেষ্টা করত। কিন্তু আজ সে এখানে ছিল। একদিন সকালে ডাক্তার এলেন। তিনি নার্সকে বললেন যে এখন সুমনাকে বেশি দিন রাখার প্রয়োজন নেই, সে সুস্থ হয়ে গেছে। এই কথা শুনে সুমনার মুখে কোনো খুশি দেখা গেল না, কারণ সুস্থ হওয়ার পর যাওয়ার জন্য তার কাছে কোনো জায়গা ছিল না। ডিসচার্জের কাগজ তৈরি হয়ে গেল। নার্স তাকে বোঝালো যে এখন তোমাকে এখান থেকে যেতে হবে। সুমনা কিছুক্ষণ চুপ থাকল, তারপর খুব ধীর গলায় বলল, আমি যাব তো কোথায় যাব? নার্সের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। পরদিন তাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হলো। হাসপাতালের বাইরে আগে থেকেই অনেক মানুষ পড়েছিল। কেউ পলিথিন পেতে রেখেছিল, কেউ চাদর। কিছু মানুষ তাদের রোগীদের অপেক্ষায় ছিল, তো কিছু দায়ে পড়ে ওখানেই থাকছিল। সুমনাও একটা কোণ বেছে নিল, একটা পুরনো পলিথিন পাতল, আর ওখানেই বসে পড়ল। এখন তার জীবনের প্রতিদিন এখান থেকেই শুরু হতো, আর এখানেই শেষ হতো। সকাল হতেই সে লাইনে দাঁড়িয়ে যেত, কখনো চায়ের জন্য, কখনো রুটির জন্য। যা পেত তাই খেয়ে নিত। শুরুতে তার খুব লজ্জা লাগত, কিন্তু ক্ষুধা লজ্জার চেয়ে বড় হয়। সারাদিন সে ওখানেই বসে থাকত। মানুষ আসত, যেত, কেউ তাকে দেখত, কেউ না দেখার ভান করত। সন্ধে হতেই তার মনে ভয় ঢুকে যেত। রাত ঠান্ডা হতো, আর একাকিত্ব আরও গভীর। সে পলিথিনে শুয়ে আকাশের দিকে তাকাত আর ভাবত, আমার মা কি জানে আমি এখানে আছি? আমার ঘর কি এখনও আমার অপেক্ষা করে? কিন্তু পরক্ষণেই তার নিজের সিদ্ধান্তের কথা মনে পড়ে যেত, সেই সিদ্ধান্ত যা সে ভালোবাসার নামে নিয়েছিল। ধীরে ধীরে তার শরীর আবার খারাপ হতে লাগল, দুর্বলতা বাড়ছিল। অনেক সময় তার মনে হতো হয়তো মরে যাওয়া এই অবস্থার চেয়ে ভালো হবে। কিন্তু তারপর কোনো কোণ থেকে জীবনের হালকা আওয়াজ আসত, আর সে নিজেকে থামিয়ে নিত। এক রাতে যখন সে অনেকক্ষণ জেগেছিল, তখন তার চোখের সামনে ফেলে আসা দিনগুলো আবার ভাসতে শুরু করল। গ্রামের সেই ছোট ঘর, মায়ের মুখ, কলেজের রাস্তা, আর সেই ছেলে যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করেছিল। তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল, আর সেই জলের সাথেই তার গল্প পেছনে ফিরতে শুরু করল। সেই সময়ে যখন সুমনার জীবন এখনও ভেঙে যায়নি, আর এখান থেকেই তার আসল গল্প শুরু হয়। সে এক ছোট শহরে থাকত, যেখানে সকাল তাড়াতাড়ি হতো আর রাত শান্তিতে কাটত। তার ঘর খুব বড় ছিল না, কিন্তু শান্তিতে ভরা ছিল। বাবার মৃত্যুর পর ঘরের সব দায়িত্ব মায়ের ওপর এসে পড়েছিল। মা সেলাইয়ের কাজ করতেন, আর তাতেই সংসার চলত। ছোট ভাই তখনও স্কুলে পড়ত, আর ছোট বোন সুমনাকে দেখে বড় স্বপ্ন দেখত। সুমনা এই ঘরের সবচেয়ে বড় আশা ছিল। সে পড়াশোনায় ভালো ছিল, আর সবসময় এটাই ভাবত যে একদিন সে পড়াশোনা করে নিজের মায়ের কষ্ট দূর করবে। কলেজ যাওয়া সুমনার রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রতিদিন সকালে সে তৈরি হয়ে বই ব্যাগে রাখত, আর বাস ধরতে বেরিয়ে পড়ত। রাস্তায় ক্ষেত, ছোট দোকান, আর সেই পরিচিত মুখগুলোই থাকত। কলেজে পৌঁছে সে নিজের পড়াশোনায় ব্যস্ত থাকত। তার বেশি বন্ধুত্ব পছন্দ ছিল না। সে কম কথা বলতো, কিন্তু যাই বলতো মন থেকে বলতো। কলেজের বেশিরভাগ শিক্ষক তাকে এক বুঝদার ও পরিশ্রমী ছাত্রী হিসাবে জানত। সেই কলেজেই এক ছেলে পড়ত, নাম ছিল কিরণ। কিরণ সুমনার চেয়ে একদম আলাদা ছিল। সে শহরের জাঁকজমক নিজের সাথে নিয়ে চলত।
দামি কাপড়, আত্মবিশ্বাসী চালচলন আর মিষ্টি কথা বলা সে ভালোই জানত। কলেজে অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট হতো। কিরণের এসব পছন্দও ছিল। সে মনোযোগ আকর্ষণ করতে জানত, আর তার এই ব্যাপারে পুরো ধারণা ছিল যে মানুষ তার দিকে তাকাচ্ছে। শুরুতে সুমনা কিরণের দিকে বেশি নজর দেয়নি, সে নিজের কাজ নিয়ে থাকত। কিন্তু কিরণ সুমনাকে লক্ষ্য করেছিল। তার কাছে সুমনার সরলতা আলাদা লেগেছিল। সে ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করল, কখনো নোটসের বাহানায়, কখনো কলেজের কোনো কাজের বাহানায়। এসব সুমনার অদ্ভুত লাগত, কিন্তু কিরণের কথা তার খারাপও লাগত না। সময়ের সাথে সাথে কথাবার্তা বাড়তে লাগল। কিরণ তাকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শুরু করল। সে বলতো যে শহরের এই ছোট জীবন তার জন্য নয়, সে তাকে বড় শহরে নিয়ে যাবে, যেখানে স্বাধীনতা থাকবে, সম্মান থাকবে, আর কোনো বাধা নিষেধ থাকবে না। সুমনার মনেও মাঝে মাঝে এই প্রশ্ন জাগতে শুরু করল যে সে কি সারা জীবন এভাবেই সীমাবদ্ধ থাকতে চায়। মায়ের পরিশ্রম, ঘরের দায়িত্ব আর সমাজের কথা তাকে ক্লান্ত করে দিত। যখন সুমনার মা এই সম্পর্কের কথা জানতে পারলেন, তিনি সাফ না করে দিলেন। মায়ের ভয় ছিল যে কিরণের মতো ছেলের উপর ভরসা করা ঠিক নয়। তিনি সুমনাকে বোঝালেন যে ভালোবাসায় তাড়াহুড়ি করো না, আগে নিজের পায়ে দাঁড়াও। কিন্তু সুমনার মনে হলো মা তাকে বুঝতে পারছে না। তার এমন মনে হতে লাগলো যে তার স্বপ্নের কোনো মূল্য নেই। কিরণ এই পরিস্থিতিকে নিজের পক্ষে ব্যবহার করল। সে সুমনাকে বোঝালো যে যদি সে সত্যিই তাকে ভালোবাসে, তাহলে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে বলল যে সে অপেক্ষা করতে পারবে না, আর যদি সুমনা তার সাথে না আসে, তাহলে সে চিরকালের জন্য চলে যাবে। এই কথা সুমনার মনে গেঁথে গেল। তার মনে হলো যদি সে এই সুযোগ ছেড়ে দেয়, তাহলে সে তার ভালোবাসাকে হারাবে। অনেক রাত পর্যন্ত সুমনা ঘুমাতে পারল না। একদিকে মায়ের মুখ ছিল, অন্যদিকে কিরণের কথা। ভয়, ভালোবাসা আর ভবিষ্যতের আশা সবকিছু একসাথে তার মাথায় ঘুরছিল। অবশেষে সে তাই করল যা সেই মুহূর্তে তার ঠিক মনে হলো। এক রাতে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মা আর ভাই বোনকে ঘুমন্ত অবস্থায় রেখে সে কিরণের সাথে শহর ছেড়ে চলে গেল। বাস যখন শহরের বাইরে বের হলো, তখন সুমনার বুকে হালকা ভয় জাগল। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছু বলল না। তার মনে হলো এখন ফেরা আর সম্ভব নয়। কিরণ তার হাত ধরল আর বলল যে এখন সব ঠিক হয়ে যাবে। সুমনা তার উপর বিশ্বাস করল। সে জানত না যে এই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। আর এখান থেকেই সুমনার জীবন এক নতুন কিন্তু বিপজ্জনক মোড় নিল। ঢাকা পৌঁছাতেই সুমনার কাছে সবকিছু নতুন আর আলাদা লাগল। উঁচু দালান, দ্রুতগতির জীবন আর অজানা মানুষের ভিড়। কিরণ তাকে একটা ছোট ঘরে নিয়ে এলো, যা সে ভাড়া নিয়েছিল। ঘরটা খুব বড় ছিল না, কিন্তু সুমনার কাছে তখন এসব কোনো স্বপ্নের মতো লাগছিল। তার মনে হলো এখন সে এক নতুন জীবন শুরু করছে। কিরণ প্রথম কয়েকদিন তাকে বাইরে ঘোরালো, ভালো খাবার খাওয়ালো, আর এটা বোঝালো যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সুমনার বিশ্বাস হতে লাগলো যে সে যা করেছে তা ভুল ছিল না। শুরুর দিনগুলোতে কিরণের আচরণে কোনো পরিবর্তন ছিল না। সে হাসত, কথা বলতো, আর সুমনাকে নিজের কাছে বসিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করত। সুমনাও পুরো মন দিয়ে এই নতুন জীবনকে আপন করার চেষ্টা করছিল। সে নিজের বাণীর স্মৃতিগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করল, আর এটা মেনে নিল যে এখন তার পথ এটাই। সে ভাবত যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, আর কিরণ কোনো কাজও খুঁজে নেবে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। কিরণ সারাদিন বাইরে থাকত। সে বলতো যে কাজ খুঁজতে যাচ্ছে, কিন্তু সন্ধ্যায় ফেরার সময় তার কাছে কোনো নিশ্চিত খবর থাকত না। কখনো বলতো মন টিকছে না, কখনো বলতো শহরের চাকরি তার যোগ্য নয়। সুমনা শুরুতে তাকে বোঝানোর চেষ্টা করত। সে বলতো যে একটু পরিশ্রমে সব ঠিক হতে পারে, কিন্তু কিরণের এসব কথা পছন্দ হতো না। টাকা ধীরে ধীরে শেষ হতে লাগল। যে অল্প কিছু টাকা সুমনা নিজের সাথে এনেছিল তাই খরচ হতে লাগল। ঘরের ভাড়া, খাবার আর বাকি প্রয়োজন সব কিছু এখন বোঝা মনে হতে লাগল। কিরণ খিটখিটে হয়ে গেল, ছোটখাটো কথায় রেগে যেতে লাগল। সুমনা প্রথমবার অনুভব করল যে সে যেই মানুষটার সাথে এসেছে সে তেমন নয় যেমনটা সে ভেবেছিল। দিন কাটতে লাগলো, আর কিরণের আচরণ আরও কঠোর হতে লাগল। সে সুমনাকে খোঁটা দিতে লাগল। কখনো বলতো সে বোঝা, কখনো বলতো সে তার জন্য ঘর ছাড়লই বা কেন। সুমনা চুপচাপ এসব সহ্য করতে থাকল। সে নিজেকেই দোষ দিতে লাগল। তার মনে হতে লাগলো হয়তো তার থেকেই কোনো ভুল হচ্ছে। সে কিরণের সাথে ঝগড়া করার কখনো চেষ্টা করেনি, কারণ তার ভয় ছিল যে পাছে সে তাকে ছেড়ে না দেয়। একদিন কিরণ পরিষ্কার শব্দে বলে দিল যে সে আর এই শহরে থাকতে চায় না। তার নিজের বাড়ির কথা মনে পড়ছে, আর সে ফিরে যেতে চায়। সুমনা এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর বলল যে সেও তার সাথে যাবে। কিন্তু কিরণের উত্তর শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিরণ বলল যে সে তাকে নিজের সাথে নিয়ে যাবে না। সে এটাও বলল যে তার এখন সুমনার সাথে থাকার কোনো ইচ্ছে নেই। এই কথায় দুজনের মধ্যে তুমুল তর্ক হলো। কিরণ রেগে গেল, আর সে সুমনাকে ধাক্কা দিল।
এটা প্রথমবার ছিল যখন সে হাত তুলল। সুমনা স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে যেই মানুষটা ভালোবাসার সাথে থাকার কথা বলেছিল আজ সে তাকে এই অবস্থায় ছেড়ে যাওয়ার কথা বলছে। সে কিরণকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করল যে সে এমন কেন করল, কিন্তু কিরণের কাছে কোনো উত্তর ছিল না। পরদিন কিরণ নিজের জিনিসপত্র গুছিয়ে চলে গেল। যাওয়ার সময় সে পেছনে ফিরেও তাকালো না। সুমনা ঘরে একা দাঁড়িয়ে রইল। তার সামনে না কোনো রাস্তা ছিল, না কোনো অবলম্বন। কিছুক্ষণ পর্যন্ত সে শুধু ওখানেই বসে রইল। তার বুঝতে পারছিল না এখন কি করবে। বাড়ি ফেরার সাহস তার ছিল না, আর শহরে থাকার কোনো উপায় অবশিষ্ট ছিল না। পরের কয়েকদিন সুমনা ছোটখাটো কাজ খোঁজার চেষ্টা করল। কোথাও বাসন মাজার কাজ পেল, কোথাও সাফাইয়ের, কিন্তু তার শরীর ঠিক থাকত না। ঠিকমতো খাবার না পাওয়া আর মানসিক চাপের কারণে সে দুর্বল হতে থাকল। রাতে তার ঘুম আসত না। কখনো কিরণের কথা মনে পড়ত, কখনো মায়ের মুখ সামনে চলে আসত। তার উপলব্ধি হতে লাগল যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। ধীরে ধীরে সুমনা খাওয়া কমিয়ে দিল। কখনো কখনো পুরো দিন না খেয়েই কেটে যেত। তার শরীর জবাব দিতে শুরু করল। এক সন্ধ্যায় সে ঘরে একা ছিল। মাথা ঘুরছিল আর চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা সঙ্গ দিল না। পরের মুহূর্তেই সে মাটিতে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালে পেল। সে জানত না তাকে সেখানে কে এনেছে। ডাক্তাররা জানালেন যে সে খুব বেশি দুর্বল হয়ে পড়েছিল এবং যদি আরেকটু দেরি হতো তাহলে অবস্থা আরও খারাপ হতে পারত। সুমনা এসব শুনল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর হলো না। তার মনে হলো হয়তো এটাই তার শেষ। হাসপাতালের বিছানায় শুয়ে সুমনার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এসব হওয়া কি জরুরি ছিল? ভালোবাসার নামে নেওয়া এই সিদ্ধান্ত কি তার পুরো জীবন বদলে দেবে? সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার মনে হতে লাগলো যে সে শুধু নিজের জীবনই নষ্ট করেনি, বরং নিজের মায়েরও বিশ্বাস ভেঙে দিয়েছে। কিন্তু তার ভেতরে যা ভেঙে গিয়েছিল তা কোনো ওষুধ ঠিক করতে পারত না। সে এখনও একা ছিল, আর এই একাকিত্ব তাকে ভেতর থেকে ফোকা করে দিয়েছিল। এখান থেকেই সুমনার জীবন আরও অন্ধকার পথের দিকে এগোতে লাগল, যেখানে তাকে বাঁচার জন্য আবার লড়তে হতো। যাই হোক বন্ধুরা, হাসপাতালে ভর্তি হওয়ার পর সুমনার দিনগুলো একই রকম কাটতে লাগল। সকালে নার্স এসে ওষুধ দিত, ডাক্তার রাউন্ডে আসত, আর তারপর সেই নিস্তব্ধতা। শরীর ধীরে ধীরে সামলে উঠছিল, কিন্তু মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। সুমনা কারো সাথে কথা বলতো না। যদি কেউ জিজ্ঞেসও করত তাহলে সে শুধু মাথা নাড়ত। ডাক্তারদের জন্য সে এক সাধারণ রোগী ছিল, কিন্তু নার্সরা বুঝতে শুরু করেছিল যে এই মেয়েটি শুধু অসুস্থতা নয়, বরং কোনো গভীর আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে। চিকিৎসার সময় সে পুরো খাবার পেত, ওষুধ সময় মতো পেত, পরিষ্কার বিছানা, ছাদ আর চার দেয়ালের মাঝে সে নিরাপদ ছিল। কিন্তু এই নিরাপত্তাতেই তাকে আর এক ভয় তাড়া করতে লাগল। সে জানত যে এই জায়গা চিরকালের জন্য নয়, একদিন না একদিন তাকে এখান থেকে যেতেই হবে। আর তারপর এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। কিছুদিন পর ডাক্তাররা বললেন যে এখন সুমনা পুরোপুরি সুস্থ। রিপোর্ট স্বাভাবিক ছিল, শরীরে প্রাণ ফিরছিল। ডিসচার্জের কথা শুনে বাকি রোগীরা খুশি হতো, কিন্তু সুমনার মুখে কোনো পরিবর্তন এলো না। তার জন্য সুস্থ হওয়ার মানে স্বাধীনতা নয়, বরং এক নতুন বিপদ ছিল। হাসপাতাল থেকে বের হতেই তার সামনে আবার সেই প্রশ্ন দাঁড়াবে, এখন সে যাবে কোথায়? ডিসচার্জের দিন এলো। নার্স তাকে তার কাপড় দিল, যা হাসপাতালে ভর্তির সময় খোলা হয়েছিল। সুমনা চুপচাপ কাপড় পরল। কেউ তাকে এটা জিজ্ঞেস করল না যে বাড়ি কে নিয়ে যাবে বা কেউ অপেক্ষা করছে কিনা। কাগজে সই হলো আর তাকে বাইরে যাওয়ার জন্য বলে দেওয়া হলো। যখন সে হাসপাতালের গেট দিয়ে বাইরে বেরোল, কড়া রোদ তার চোখে বিঁধল। বাইরের দৃশ্য একদম আলাদা ছিল। গেটের আশেপাশে অনেক মানুষ বসেছিল, কিছু মাটিতে চাদর পেতেছিল, কিছু পলিথিনে। অনেক বাচ্চা কাঁদছিল, অনেক বয়স্ক মানুষ চুপচাপ বসেছিল। কেউ কারো অপেক্ষা করছিল, তো কেউ শুধু ওখানেই থাকতে বাধ্য ছিল। সুমনা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার বুঝতে পারছিল না কি করবে। ফিরে ভেতরে যাওয়া সম্ভব ছিল না, আর বাইরে যাওয়ার কোনো জায়গা ছিল না। অবশেষে সেও গেটের কাছে একটা কোণ বেছে নিল। একটা পুরনো পলিথিন পেল, সেটা মাটিতে পাতল আর ওখানেই বসে পড়ল। সেই মুহূর্তেই সে বুঝতে পারল যে এখন তার জীবন পুরোপুরি বদলে গেছে। প্রথম রাত সবচেয়ে কঠিন ছিল। মাটি ঠান্ডা ছিল, আশেপাশে অপরিচিত মানুষ, আর ভয় প্রতি মুহূর্তে তার সাথে ছিল। ঘুম তো এলোই না, সে সারা রাত জেগে রইল। কখনো উঠে এদিক ওদিক দেখত, কখনো পলিথিনে গুটিসুটি মেরে বসে থাকত। প্রতিটি শব্দে সে চমকে উঠত। তার মনে হচ্ছিল যেন সে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরদিন সকালে তার খিদে পেল, পেটে অদ্ভুত জ্বালা ছিল। তখনই সে দেখল কিছু মানুষ লাইনে দাঁড়াচ্ছে। কেউ একজন বলল যে একটু পরেই চা আর রুটি বিলি করা হবে। সুমনাও চুপচাপ লাইনে দাঁড়িয়ে গেল। যখন তার হাতে প্রথমবার বিনামূল্যের চা আর রুটি এলো, তার খুব লজ্জা লাগল, কিন্তু ক্ষুধা সেই লজ্জাকে চাপা দিয়ে দিল। সে ধীরে ধীরে খেয়ে নিল। দিন কাটতে লাগল।
এখন তার প্রতিদিন একইভাবে শুরু হতো আর শেষ হতো। সকালে দানে পাওয়া নাস্তা, সারাদিন ওখানেই বসে থাকা, আর রাতে সেই পলিথিনে ঘুমিয়ে পড়া। কিছু মহিলা ছিল যারা অনেক দিন ধরেই ওখানে থাকছিল। তারা সুমনার সাথে কথা বলতে শুরু করলো। কেউ বলতো যে তার রুগী ভেতরে ভর্তি আছে, কেউ বলতো বাড়ি অনেক দূরে আর রোজ আসা যাওয়া সম্ভব নয়। সুমনা তাদের কথা শুনতে থাকত, কিন্তু নিজের গল্প কাউকে বলতো না। ধীরে ধীরে তার শরীর আবার দুর্বল হতে লাগলো। খোলা আকাশের নিচে থাকা, ঠিকমতো খাবার না পাওয়া আর ক্রমাগত মানসিক চাপ এসবের প্রভাব দেখা দিতে লাগলো। অনেক সময় তার মাথা ঘুরত। কখনো কখনো সে ভাবত যে সে যদি সেদিন হাসপাতালেই মরে যেত তবে এসব সহ্য করতে হতো না। কিন্তু পরক্ষণেই তার মায়ের মুখ মনে পড়ে যেত আর সে নিজেকে সামলে নিত। রাতগুলো সবচেয়ে বেশি ভয়ের হতো। ঠান্ডা বাতাস, অন্ধকার আর একাকিত্ব। সে পলিথিনে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো তারারা তাকে প্রশ্ন করছে। সে নিজেকে বারবার এটাই জিজ্ঞেস করত, আমি কি এত বড় পাপ করেছি যে এর শাস্তি আমি এভাবে পাচ্ছি? ভালোবাসা কি এতই ভুল ছিল? কখনো কখনো হাসপাতালের ভেতর থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ আসত, আর তার সেই দিনগুলোর কথা মনে পড়ে যেত যখন সে নিজে ভেতরে ভর্তি ছিল। তখন অন্তত একটা ছাদ তো ছিল। এখন তো সে পুরোপুরি খোলা জীবন কাটাচ্ছিল, যেখানে প্রতি মুহূর্তে বিপদ ছিল। তবুও সে প্রতিদিন নিজেকে বাঁচিয়ে রাখছিল, হয়তো এই আশায় যে কোথাও না কোথাও কোনো পথ নিশ্চয়ই বের হবে। সময়ের আন্দাজ তার এখন আর থাকত না। দিন, তারিখ, সপ্তাহ সব গুলিয়ে গিয়েছিল। শুধু এতটুকু জানত যে অনেক সপ্তাহ কেটে গেছে। তার অবস্থা দেখে কিছু মানুষ দয়া দেখাতো, কেউ কখনো কখনো 5 বা 10 টাকা দিত, কিন্তু সে জানত যে এই জীবন স্থায়ী হতে পারে না। এক সন্ধ্যায় সে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। শরীরে একদম শক্তি অবশিষ্ট ছিল না। সে পলিথিনে বসে বসে ভাবছিল যে হয়তো এখন আর তাকে দিয়ে হবে না। তখনই হঠাৎ তার কলেজের দিনগুলোর কথা মনে পড়ল। বই, রাস্তা আর সেই মুখ যে তাকে কখনো বোঝানোর চেষ্টা করেছিল, সেই বন্ধু যে তাকে সতর্ক করেছিল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। প্রথমবার সে মন থেকে এটা মানল যে সে অনেক বড় ভুল করেছে। কিন্তু সেই মুহূর্তে তার মনে আরেকটা কথা এলো, যদি ভুল হয়েই থাকে তবে কি জীবন এখানেই শেষ হয়ে যাওয়া উচিত? হয়তো না। সেই রাতে সে ঠিক করল যে পরিস্থিতি যত খারাপই হোক সে পুরোপুরি হার মানবে না। সে জানত না সামনে কি হবে, কিন্তু এতটুকু নিশ্চিত ছিল যে তাকে এই অন্ধকার থেকে বের হতেই হবে। আর হয়তো কোথাও না কোথাও তার জীবনে আবার কোনো আশা তার অপেক্ষা করছিল। যাই হোক বন্ধুরা, এদিকে রাজুর কাছে এই ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল যে কিরণ হঠাৎ একা শহরে ফিরে এসেছে। প্রথমে তো গুরুত্ব দেয়নি, কিন্তু যখন অনেক দিন পর্যন্ত সুমনার কোনো খোঁজ না পাওয়া গেল তখন তার মন অস্থির হতে লাগল। একদিন সাহস করে সে সুমনার বাড়িতে পৌঁছল। দরজা খুলতেই তার মাকে দেখেই সে সব বুঝে গেল। মায়ের চোখে ভয় ছিল, মুখে ক্লান্তি আর গলার স্বরে ভাঙন। রাজু ধীরে ধীরে জিজ্ঞেস করল যে সুমনা কোথায়। এই প্রশ্ন শুনতেই তার মা কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে সব কথা বলে দিলেন যে সুমনা কিরণের সাথে চলে গেছে আর এখন কয়েক মাস ধরে তার কোনো খোঁজ নেই। রাজুর বুকটা ধক করে উঠল। তার অনুশোচনা হলো যে কেন সে সেদিন সুমনাকে আরও শক্তভাবে বোঝালো না। সে মাকে ভরসা দিল যে সে সুমনাকে খোঁজার পূর্ণ চেষ্টা করবে। বাড়ি ফিরে সে তার কিছু বন্ধুর সাথে কথা বলল, অল্প কিছু টাকা জোগাড় করল আর পরের দিনই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে জানত না সুমনা বেঁচেও আছে কিনা, কিন্তু সে এটা ঠিক করে ফেলেছিল যে যতক্ষণ না সত্য সামনে আসছে সে ফিরবে না। ঢাকা পৌঁছে রাজু সবার আগে সেই ঠিকানায় যাওয়া ঠিক মনে করল যেখানে সুমনা আর কিরণ থাকত। কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারল যে ওই ঘর অনেক দিন ধরে খালি পড়ে আছে। আশেপাশের লোকেরা জানালো যে মেয়েটিকে অনেক দিন আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর সে এখানে আর কখনো ফিরে আসেনি। এটা শুনে রাজু আরও চিন্তিত হয়ে পড়ল। এখন তার সামনে শুধু একটাই রাস্তা ছিল, হাসপাতাল। পরের কয়েকদিন রাজু হাসপাতালগুলোর চক্কর লাগাতে লাগল। সে প্রতিটা ওয়ার্ডে জিজ্ঞেস করত, প্রতিটা নার্সের সাথে কথা বলতো, কিন্তু কোথাও সুমনার নাম ছিল না। একদিন ক্লান্ত হয়ে সে সরকারি হাসপাতালের বাইরে বসে পড়ল, যেখান থেকে গল্প শুরু হয়েছিল। সন্ধেবেলা ছিল, মানুষ চা আর খাবারের লাইনে দাঁড়াচ্ছিল। রাজু ওখানেই বসে এসব দেখছিল। তখনই তার নজর ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের ওপর পড়ল। রোগা পাতলা, নত দৃষ্টি আর হাতে খালি গ্লাস। প্রথমে তো তার বিশ্বাসই হলো না। সে ভালো করে দেখল, সেই মুখ, সেই চোখ, ওটা সুমনা ছিল। রাজুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বুঝতে পারছিল না যে সে দৌড়াবে নাকি ডাক দেবে। কোনোভাবে সে নিজেকে সামলে আর ধীরে ধীরে তার কাছে পৌঁছল। পেছন থেকে খুব ধীর গলায় তার নাম নিল। সুমনা যেই ঘুরে তাকালো সে কয়েক সেকেন্ড পর্যন্ত তাকে চিনতে পারল না। তারপর হঠাৎ তার চোখ ভরে এলো, গ্লাস হাত থেকে পড়ে গেল আর সে কিছু না বলে রাজুকে জড়িয়ে ধরল। সে কাঁদতে লাগল,
অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল, যেন 4 মাসের সব কষ্ট একসাথে বেরিয়ে এলো। আশেপাশের মানুষ তাদের দেখতে লাগল, কিন্তু কেউ কিছু বলল না। রাজুও কাঁদছিল। তার মনে হচ্ছিল যদি সে আরেকটু দেরি করে আসত তবে হয়তো সুমনাকে সে আর কখনো খুঁজে পেত না। কিছুক্ষণ পর রাজু তাকে একপাশে নিয়ে গেল আর জল দিল। সুমনার অবস্থা খুব খারাপ ছিল। সে সাহস সঞ্চয় করে নিজের পুরো কাহিনী শোনাল। কিরণের প্রতারণা, একাকিত্ব, অসুস্থতা আর হাসপাতালের বাইরের জীবন। রাজু চুপচাপ শুনতে লাগল। তার কাছে কোনো প্রশ্ন ছিল না, কোনো অভিযোগ ছিল না। শুধু একটা কথা পরিষ্কার ছিল, এখন সে সুমনাকে এখানে ছাড়তে পারে না। সেই রাতে রাজু সুমনার জন্য কাছেই এক নিরাপদ জায়গার ব্যবস্থা করল। পরদিন দুজনে শহরের উদ্দেশ্যে রওনা দিল। সফরের সময় সুমনা বেশি কথা বলতে পারল না। সে শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। হয়তো সে এটা বিশ্বাস করতে পারছিল না যে এসব সত্যি, আর সে সত্যিই বাড়ি ফিরছে। বাড়ি পৌঁছতেই সুমনার মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মা মেয়ে অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে রইল। কোনো শব্দ ছিল না, শুধু চোখের জল ছিল। ভাই বোন তাকে দেখে খুশিও ছিল, আবার ভয়ও পাচ্ছিল। সুমনা প্রথমবার অনুভব করল যে ভুল করার পরেও বাড়ির দরজা বন্ধ হয় না। পরের কয়েক সপ্তাহ সুমনা বিশ্রাম নিল। তার শরীর ধীরে ধীরে ভালো হতে লাগল। মা তাকে কোনো প্রশ্ন করলেন না, কোনো খোঁটা দিলেন না। এই নীরবতাই সুমনার জন্য সবচেয়ে বড় অবলম্বন ছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে এখন সে নিজের জীবন নতুন করে সাজাবে। সে পড়াশোনা আবার শুরু করার সিদ্ধান্ত নিল। এটা সহজ ছিল না, কিন্তু সে হার মানতে অস্বীকার করল। রাজু প্রতি পদক্ষেপে তার সঙ্গ দিল, কিন্তু কখনো তার উপর কোনো চাপ দিল না। সে শুধু এক বন্ধুর মতো পাশে রইল। সুমনা এখন বুঝে গিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা চিৎকার করে না, লোক দেখানো হয় না, বরং কঠিন সময়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। সময়ের সাথে সাথে সুমনার মুখে আবার হালকা হাসি ফিরতে লাগল। কষ্ট পুরোপুরি শেষ হয়নি, কিন্তু সে এখন সেটাকে নিজের দুর্বলতা হতে দিচ্ছিল না। সে নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা শিখে নিয়েছিল, ভালোবাসার নামে নেওয়া ভুল সিদ্ধান্ত জীবন ভেঙে দিতে পারে, কিন্তু সঠিক মানুষ আর সঠিক চিন্তা জীবনকে আবার জোড়া লাগাতে পারে। আজও যখন সে ওই হাসপাতালের কথা ভাবে তখন তার আত্মা কেঁপে ওঠে, কিন্তু ওই জায়গায় তাকে এটাও শিখিয়েছে যে জীবন কতটা দামি। যদি সেদিন সে পুরোপুরি ভেঙে যেত তবে আজ এখানে দাঁড়িয়ে থাকত না। সুমনার গল্প এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই এক নতুন শুরু হয়। এক এমন শুরু যেখানে সে এখন কারো স্বপ্নে নয়, বরং নিজের সাহসে বাঁচতে শিখে গেছে। কারণ কখনো কখনো জীবন আমাদের ভাঙে না, বরং নতুন করে গড়ে তোলে। বন্ধুরা, এই গল্পের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়, বরং এটা বোঝানো যে জীবনে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত কত দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবাসার নামে চোখ বন্ধ করে ভরসা করে নেওয়া সবচেয়ে বড় ভুল হতে পারে। যখন আমরা আমাদের বাবা মায়ের কথা অবহেলা করি তখন আমাদের মনে হয় যে তারা আমাদের বুঝতে পারছে না, কিন্তু সত্য এটাই যে তারা জীবন দেখেছেন, প্রতারণা দেখেছেন, আর সেই অভিজ্ঞতাই আমাদের বাঁচানোর চেষ্টা করে। সুমনার গল্প এটা শেখায় যে জাঁকজমক, মিষ্টি কথা আর লোক দেখানো ভাব কখনো মানুষের চরিত্রের পরিচয় হয় না। সত্যিকারের মানুষ সেই হয় যে কঠিন সময় পাশে দাঁড়িয়ে থাকে, সে নয় যে ভালো সময় বড় বড় স্বপ্ন দেখায়। এখন একটু নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আপনার জীবনেও এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে যেখানে আপনাকে নিজের ঘর আর নিজের আপনজনদের বিরুদ্ধে যেতে হয়, তবে কি আপনি একবার থেমে ভাববেন? আপনি কি কারো মিষ্টি কথার চেয়ে নিজের বাবা মায়ের নীরব চিন্তাকে গুরুত্ব দেবেন? আর যদি আপনার আশেপাশে কোনো সুমনার মতো মেয়ে বা ছেলে থাকে যে ভুল পথে যাচ্ছে, তবে কি আপনি চুপ থাকবেন নাকি তাকে সত্য বলার সাহস করবেন? যদি এই গল্প আপনাকে একটুও ভাবতে বাধ্য করে, যদি আপনার মনে হয় যে কোনো একজন মানুষও এর থেকে সঠিক পথ পেতে পারে, তবে এই গল্পটি সামনে অবশ্যই পৌঁছে দিন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনার এই গল্পটি কেমন লাগলো। আপনার একটি ছোট প্রতিক্রিয়া আমার জন্য অনেক বড় শক্তি। আবার দেখা হবে এক নতুন সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ নিজের এবং আপনজনদের খেয়াল রাখুন। এই গল্পটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভাগ করে দাও। দুটো লাইন মিলে একটা ভাগ হবে। গল্পের কোনো অংশ অবশিষ্ট রাখবেন না দয়া করে।